তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। যে কথাটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, আর যে কথাটা প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা এক্সপ্রেশন আপামর বাঙালির অনন্ত অনুপ্রেরণা। ভারত মায়ের সেই সন্তান, সেই বীর, সেই স্বপ্নদ্রষ্টাকে নিয়ে আজকে আমরা কথা বলবো। নমস্কার সকলকে, স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে 90.4 গীতাঞ্জলি রেডিওতে। এবং আপনারা এই কথাটা শুনেই বুঝতে পেরে গেছেন যে আজকে কাকে নিয়ে আলোচনা হবে। ঠিকই ধরেছেন, আজকে আমরা আলোচনা করব সেই মানুষটাকে যিনি আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের সেই পথের একটা অগ্রগামী পথিক, একটা অমর প্রতীক, নেতাজি সুভাষচন্দ্র বসু। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর সে অজানা গল্পগুলোকে আমাদের সকলের সামনে তুলে ধরতে যিনি আজকে আমাদের স্টুডিওতে এসেছেন, তিনি আমাদের বারবার সমৃদ্ধ করে গেছেন। তিনি আমাদের এই বীরভূমের, এই মাটির সবচেয়ে কাছের সেই মানুষ, আমাদের পরিচিত মুখ, লেখক ডক্টর আদিত্য মুখোপাধ্যায়। স্যারকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সবাইকেই ধন্যবাদ। আমরা আজকে নেতাজি নিয়েই গল্প করব, ঠিক কথা। তো নেতাজি এমন একজন মানুষ ছিলেন যে তিনি পূর্ণ স্বাধীনতা চেয়েছিলেন। সেই স্বপ্ন তিনিই দেখতে পারেন যে স্বাধীনতাটা খর্ব বা খণ্ডিত হবে না, কিন্তু তার কথা তো মেনে নেয়নি সময়। তার জন্য আজকে আমরা বড় দুঃসময়ে বাস করছি। আজকে বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষ, তিনটে দেশ তিন রকমের শত্রু হয়ে দাঁড়িয়েছে, অথচ একটাই দেশ। আমাদের খুব বিশ্বাস যে নেতাজি থাকলে, নেতাজিকে যদি রাখা হতো, নেতাজির মতকে যদি মর্যাদা দেওয়া হতো, তাহলে এই দেশ এত খণ্ড বিখণ্ড হতো না। এই খণ্ডিত ভারতবর্ষের নেতা হিসেবে আমরা নেতাজিকে দেখতাম না। কাজেই তাকে নিয়ে আলোচনা এত গর্বের, এত গৌরবের, এত আমাদের অহংকারেরই। স্যারের সঙ্গে কথা বলতে বলতে যেটা জানছি এবং যেটা আমাদের শুনতে খুব ইচ্ছা করছে, সেই বিষয়ে আসবো যে বীরভূমের সঙ্গে নেতাজির একটা সম্পর্ক ছিল, সেই বিষয়ে আসবো। কিন্তু প্রথমেই যেটা জিজ্ঞেস করব যে স্যার, আপনি নেতাজিকে কি চোখে দেখছেন, কিভাবে সংজ্ঞায়িত করবেন? আমরা যখন খুব ছোট্ট, আমি তো গ্রামে থাকতাম, আমাদের নলহাটির কাছে ধরমপুর বলে একটি গ্রাম। তো সেই গ্রামের রেল স্টেশন হচ্ছে নলহাটি। তো যখনই কোনো একটা টালমাটাল সময় আসতো সমাজের, তখনই ওই নেতাজি আসছে, নেতাজি আসছে একটা আওয়াজ উঠত। আমরা তখন খুবই ছোট, স্কুলে পড়ি। তো আমরা সবাই ওই স্টেশনে চলে আসতাম দেখতে, নেতাজি আসবে আজকে। কীরকম না, তখন শৈলমারীর সাধু কি নেতাজি? এই শৈলমারীর সাধু নেতাজি, এইরকম একটা ব্যাপার তখন গড়ে উঠেছিল। যেই সাধু থাকতেন শৈলমারীতে, সেখান থেকে ট্রেনে করে তিনি আসবেন, তিনি নেতাজি। আমরা উল্লসিত হতাম, আমাদের রক্তে একটা আলাদা তুফান খেলা করতে। আমরা ভাবতাম যে এই তো নেতাজি আসবে, আর আমার দেশের কোনো অসুবিধা হবে না। তাহলে দেশটাকে নিয়ে তো আমরাও তখনই ভাবতাম যে দেশটা এমন কেন? আজকে বাংলাদেশ, আজকে পাকিস্তান, আজকে ভারতবর্ষ, আজকে মৌলবাদ, আজকে হিন্দু মুসলিম, এসব কি ঘটছে ভারতের মাটিতে? আর এইরকমই কিছু না কিছু যখনই হতো, তখন ওই ট্রেন দেখতাম আমরা, গুমনামি বাবা বা শৌলমারীর সাধু আসছে। আমার বাবা ছোটবেলাতেই ওই সাধুকে দেখতে চলে গেছিলেন। আমরা যখন বাবা ফিরে এলেন, বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কি দেখলে বলো তো? তো বলছে, হ্যাঁ রে, একদম নেতাজি, নেতাজির মতোই দেখতে, নেতাজির মতোই গোপনে থাকেন, দেখা করেন না। সবসময় যেন এই দেশের সরকারেরা, তারা গোয়েন্দা লাগিয়ে রেখেছে তার পিছনে। কেন? কত জিজ্ঞাসা। আর তিনি সবসময় আড়ালে পছন্দ করছেন থাকতে। তিনি আড়ালে থাকছেন। আর যখনই
সমাজ ব্যবস্থায় কোনো একটা টালমাটাল অবস্থা আসছে, তখনই বলছে ওই নেতাজি আসছে, ওই গুমনামি বাবা আসছে, ওই শৈলমারী সাধু আসছে। আমরা সেই ট্রেন দেখতাম, খুব ভিড় হতো, কিন্তু সত্যি সত্যি সাধু আসতেন না। আমরা অবাক হয়ে থাকতাম, সবাই বাউলের মতো আর কি, যে মনের মানুষকে খুঁজছি কিন্তু তাকে পাচ্ছি না। আমরা একটা স্বপ্নের নেতা তৈরি করে রাখতাম ছোট থেকে। সেই স্বপ্নের নেতা যিনি ভারতবর্ষকে স্বপ্নের দেশ বানাতে চেয়েছিলেন, তার নাম নেতাজি। এইরকম একটি আবেগ, একটি বাঙালি আনা নেতাজি আমাদের মধ্যে ছোটবেলাতেই গড়ে দিয়েছিলেন। আমরা তাতেই তৃপ্ত হতাম। আর একটা জিনিস, এই যে ঘটনাগুলো ঘটতো, তখন তো জাতীয় কংগ্রেসের সময়কাল, গান্ধীজি, জওহরলাল, কোথাও না কোথাও গান্ধীজির সঙ্গে নেতাজির অমিল ঘটত। আমরাও কেন জানি না গান্ধীজিকে অপছন্দ করতাম। ভগৎ সিং মারা গেলেন, ফাঁসি হবে, গান্ধীজি নীরব। দেশ ভাগ হচ্ছে, গান্ধীজি মত দিচ্ছেন। আমরা মেনে নিতে পারিনি, তখন ছোটবেলাতেই মেনে নিতে পারিনি। তখনই আমাদের স্বপ্নের রাজকুমার নেতাজি যেন ওই ঘোড়া ছুটিয়ে আসছেন, ওই শৈলমারীর সাধু আসছেন, ওই গুমনামি বাবা আসছেন, আর আমাদের ভয় নাই, আমরা আবার সেই স্বপ্নের রাজকুমারকে ফিরে পাবো। এরকম একটা ভাবতাম, একটা আবেগ, একটা স্বপ্নের মতো নায়ককে তৈরি করে রাখতাম মনের মধ্যে, তার নাম নেতাজি। একদমই। এই আবেগটা আজকের দিনে আপনি, এই যে আমাদের মতো যে ছেলে মেয়েগুলো আছে, মানে আজকের প্রজন্মের কথাই বলছি, তাদের মধ্যে দেখতে পাচ্ছেন স্যার? তাদের মধ্যে দেখতে পাচ্ছি না এমনও নয়, তবে খুব যে একটা পাচ্ছি তা না। কারণ এখনকার ছেলেমেয়েরা আবেগকে খুব একটা প্রশ্রয় দেয় না। তারা একটু যুক্তিবাদী, বুদ্ধিবাদী, বস্তুবাদী। তারা সমকালকে সময়ের নিরিখে বিচার করে। আমাদের কাছে তো সময়টা খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। আমরা ওই যে স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, ট্রেনে গুমনামি বাবা আসবে, শৌলমারী সাধু আসবে, আখেরে তো তিনি আসেননি, তিনি তো থেকেই গেছেন। যেখানেই থাকুন, গোপনে থাকুন বা আশ্রমে থাকুন, যেখানেই থাকুন, তিনি তো আসেননি। কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, তিনি আসবেন, তিনি আসবেন। এই যে আবেগ, তিনি আসবেন, তিনি কে? তিনি স্বপ্নের রাজকুমার, তিনি স্বপ্নের নেতা। আমাদের নেতাটা কেমন হবে আমরা কিন্তু একটা কল্পনা করে নিই। তার মধ্যে কলুষতা থাকবে না, স্বার্থপরতা থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, জাতিবিন্যাস থাকবে না। এইরকম আমরা একটা নেতাকে কল্পনা করি। সেই নেতার আজকে অবশ্যই অভাব আছে। কাজেই নতুন ছেলেমেয়েদের সামনে আদর্শ প্রচার করার মতো, মডেল হয়ে ওঠার মতো নেতার আজকে অভাব, এ স্বীকার করতেই হবে। নেতাজির মতো নেতা ভারতবর্ষে আর বোধহয় গড়ে উঠবে না। কিন্তু সেই নেতা তো আজকের দিনেও সমানভাবেই প্রাসঙ্গিক স্যার। অবশ্যই, অবশ্যই আজকে প্রাসঙ্গিক। আজকে যে কাণ্ডগুলো ঘটছে, এই আমাদের 3টে জায়গার কথা বললাম, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতবর্ষ, 3টে তো একটাই দেশ। আবার একটা খারাপ কথা হয়তো বলতে হতে পারে আমাকে, একটু অন্যভাবে বলি, যে এই ভাগটা নেতাজি থাকলে মেনে নিতেন না। নেতাজি মেনে নিতেন না, তিনি পূর্ণ স্বাধীনতা চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে ইংরেজ সরকার, ব্রিটিশ সরকার দুর্বল হয়ে গেছে ভেতরে ভেতরে, ওদিকে 2য় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, কাজে আমাকে আর জোর করে তাড়াতে হবে না, আমাকে এই দেশভাগ মেনে নিতে হবে না, মেনে নেওয়ার কোনো জায়গা নাই। কিন্তু দেশভাগ মেনে নিয়েছি আমরা কেন? এখানে কারো কারো মত যে গান্ধীজি জওহরলাল এবং জিন্নাকে সন্তুষ্ট করার জন্য দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ করেছিলেন। তো এই ভাগ কোনোভাবেই কি মেনে নেওয়া যায়? দ্বিজাতি তত্ত্ব, হিন্দু মুসলিম, তাহলে কি করে গেল ইংরেজ সরকার, ব্রিটিশ সরকার কি করে গেল আমাদের? না, আমাদের বুকের পাঁজরে একটি শেল বিঁধে গেল, একটি তরবারি গুঁজে দিয়ে গেল যে থাকো তোমরা
রক্তাক্ত অবস্থায় থাকো। এই জিনিস নেতাজি থাকলে হতো না। এই কারণেই আজকে নেতাজির মতো নেতার খুবই প্রাসঙ্গিক, খুব প্রাসঙ্গিক এরকম একটি নেতা। ওরা ওই যে বললাম যে যখন উথাল পাথাল সময় হতো আমরা ছোটতে দেখতাম যে নেতাজি আসছে, নেতাজি আসছে, একটা 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 হাওয়া একটা চলে আসতো, নেতাজি আসছে। কেন না, আমরা ওই রকম নেতাকে স্বপ্নে ভাবি, কল্পনায় ভাবি, আমরা ওই রকম নেতাকে চাই যে আমাদের তিনি নেতৃত্ব দিন। আজকে কাকে দেখবো গো, নেতা কই? সব নেতা কলুষিত, প্রত্যেকের মধ্যে ময়লা, একটা স্বচ্ছ নেতা নাই। দেশ চলবে কি করে? দেশের মানুষ কাকে আদর্শ করবে? নতুন ছেলেমেয়েরা কাকে চাইবে নেতাজিকে যেমন আমরা চেয়েছিলাম আদর্শ নেতা হিসেবে, যে আমরা তোমার পথে চলবো? আর ওই ব্রিটিশদের ওই যে গেঁথে যাওয়া সেই ভাগটা কিন্তু আজও চলে আসছে সমানভাবে। আজও আমাদের রক্তাক্ত করছে, প্রতিদিন প্রতিদিন রক্তাক্ত করছে। এই যে যা শুনছি বাংলাদেশের কথা, ভারতবর্ষেও যে কিছু হয় না তাও নয়, হচ্ছে। তাহলে কেন হচ্ছে এগুলো? আমরা যদি একটা ভারতবর্ষ থাকতো, যদি এখানে হিন্দু মুসলমান যেমন ছিল তেমনি থাকতো, কি অসুবিধা? সত্যি এই প্রশ্নটা কেউ করে না যে কি অসুবিধা, কি অসুবিধা, কি অসুবিধা, এই প্রশ্নটাই কেউ করে না যে আমরা যদি একসঙ্গে থাকতাম কি অসুবিধা? ছিলাম তো। তাহলে আমরা তো 1947-এর আগে বা ওই জাতি দাঙ্গা হওয়ার আগে আমরা তো ছিলাম একসঙ্গে, আমাদের তো কোনো অসুবিধা হয়নি। তাহলে অসুবিধাটা করে দিয়ে গেল আমাদের নেতারা, ভাগটা করে দিল। এবং ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, ওটা ইসলামিক কান্ট্রি, ওটা ইসলামিক কান্ট্রি, এ হলে তো হবেই, হয় না কেউ? ওটাও তো গণতান্ত্রিক ছিল, এটাও গণতান্ত্রিক ছিল, আজকে হচ্ছে না। তাহলে এই যে যন্ত্রণা, এই যন্ত্রণা আমাদের নেতারা দিয়ে দিচ্ছেন আমাদের মধ্যে। সেই নেতারা যারা নেতাজি নন, যারা নেতাজির মতো নন, যারা আদর্শে সবসময় বিচলিত, যিনি দেশভাগ করছেন তার বাড়িতে জওহরলালকে পাওয়া যাচ্ছে। আবার এই জওহরলাল এবং জিন্নার জন্যই বারবার এই কথাটা আসছে, গান্ধীজি কোথাও স্নেহ পরবশ হয়ে এমন এটা মেনে নিয়েছিলেন। আবার ভগৎ সিংয়ের যখন ফাঁসি হচ্ছে তখন তিনি নীরবতা পালন করছেন। কাকে মানব? কাজেই নেতাজিকে চাইব না? নেতাজি আজও 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 চিরদিনের প্রাসঙ্গিক, স্বপ্নের রাজকুমার, স্বপ্নের নেতা। আমাদের সবসময় এইরকম একজন নেতা যদি পথ দেখান, তাহলে দেশ কখনোই বিঘ্নিত হবে না, বিচলিত হবে না, জাতি দাঙ্গায় ক্ষতবিক্ষত হবে না। এই ক্ষতবিক্ষত একটা সময়ে নেতাজির কোন দিকটা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? নেতাজির আদর্শ, নেতাজির দর্শন, এটাই আমাকে সবসময় টানে। নেতাজি এখানে পারছেন না, যখন ভারতবর্ষ জুড়ে তিনি জাতীয় কংগ্রেসের দুবার সভাপতিও হয়েছিলেন, কিন্তু গান্ধীজির সঙ্গে তার মত মেলেনি, তার জন্য তিনি পদত্যাগও করেছিলেন। আসলে তিনি ওই সত্যাগ্রহ বা ওই অহিংস আন্দোলনে বিশ্বাসী ছিলেন না, তিনি সহিংস আন্দোলনের প্রচারক ছিলেন। সহিংস আন্দোলন যদি না হয়, উনি বলতেন যে যে স্বাধীনতা আমরা পাবো তা যদি রক্ত দিয়ে অর্জন করা না হয়, তাহলে সে স্বাধীনতা নয়। আমরা তো ইংরেজ যাওয়ার সময় আমাদের হাতে তুলে দিয়েছে, না তোমাদের স্বাধীনতা দিলাম। আমরা তো সত্যিই স্বাধীন কিনা মাঝে মাঝে জিজ্ঞেস করতে হয় নিজেকে, যে আমরা সত্যি স্বাধীন তো? আমার কত কথা বলছি, আমি যা খুশি তাই বলছি মুখে, যা খুশি তাই করছি, কিন্তু আমার সেই নৈতিকতা নাই যে আমাকে কোথায় থামতে হবে। আমি যেমন স্বাধীনতা ভোগ করব, আমার তো একটা কর্তব্য আছে, আমি কি আমার কর্তব্যটা করছি না? তাহলে এই কর্তব্য করব, স্বাধীনতা ভোগ করব, তেমন একটি পূর্ণ স্বাধীনতা নেতাজি দাবি করেছিলেন ভারতবর্ষের দিকে তাকিয়ে। এবং
তিনি বাইরে গিয়ে আজাদ হিন্দ বাহিনীকে পুনর্গঠন করেছিলেন। জাপানের সহায়তা ছিল সবচেয়ে বেশি। তাকে ইংরেজ সরকার এখানে 11 বার কারারুদ্ধ করেছিলেন, 11 বার। এবং আরও দুঃখের যে যখন 1947 স্বাধীনতা লাভ করছে ভারতবর্ষ, আমাদের নেতাদের হাতে তুলে দিয়ে যাচ্ছে, নাও তোমাদের আমলকি দিয়ে গেলাম, মোয়াটা খাও, তখনও বলছে তারা যে নেতাজি যদি কোনো দিন ধরা পড়ে জীবিত অবস্থায়, তাহলে তাকে, ওই দুষ্টু ছেলেটাকে আমাদের হাতে তুলে দিতে হবে, আমরা বিচার করব। সেই আইনটি কিন্তু 114 বছর পর তুলে দেওয়া হলো। তার আগে তুলতেও পারেনি ভারতীয়রা। 1947-এর পর যে স্বাধীনতা লাভ করলাম, আমরা স্বাধীন হলাম, অথচ নেতাজির বিনিময়ে, মনে হয় কোথাও কোথাও যে নেতাজির বিনিময়ে যেন আমরা স্বাধীনতা পেলাম। তাকে বলা হলো যে যদি সে আসে জীবিত অবস্থায়, তাহলে তাকে আমাদের হাতে তুলে দিতে হবে, আমরা তার বিচার করব। কেন, কী সে অন্যায় করেছিল? তোমরাও স্বাধীনতা আন্দোলন করছো, সেও আন্দোলন করছে, এমন তো কিছু করেনি। বরং বাইরে দেশে গেছে, জাপানে, রাশিয়াতে, জার্মানে, সব জায়গায় গেছেন শুধু ভারত থেকে ব্রিটিশ বিতাড়নের জন্য এবং একটি পূর্ণ স্বাধীন ভারতবর্ষ প্রতিষ্ঠার জন্য। আমাদের তো খণ্ডিত ভারতবর্ষ, এখন খণ্ডিত স্বাধীনতা আমাদের কাজে। আমরা তো নেতাজির চাহিদা মতো কিচ্ছু পাইনি, আমরা নেতাজির চাহিদা মতো স্বাধীনও হইনি। তিনি বাইরে গেলেন, আজাদ হিন্দ বাহিনীকে পুনর্গঠন করলেন এবং সেই বাহিনী 2 বছর সরকারও চালালেন। রেঙ্গুন, বার্মা, আরও সিঙ্গাপুর, এই সমস্ত জায়গায় বাইরে থেকে জাপানের, বিশেষ করে জাপানের সহযোগিতা নিয়ে সে মানে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে ব্রিটিশকে। ওইদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, তখনও তার একটা রেস চলছে, 39 থেকে 43 পর্যন্ত তখন একটা রেস চলছে। কাজেই ব্রিটিশ সরকার যেতে বাধ্য, তার না যে উপায় ছিল না, তাকে ফিরে যেতেই হতো। তবু আমাদের নেতারা তখন মেনে নিলেন এই দেশভাগ। এই দেশভাগ মেনে নেওয়া আজকে যে কত কষ্টের, সেটা আমরা বুঝছি, তাঁরা বোঝেননি। নেতাজি থাকলে এই দেশভাগ করে স্বাধীনতা নাও মেনে নিতেন না, কোনো মতে মেনে নিতেন না। শুধু জওহরলাল এবং জিন্নাকে সন্তুষ্ট করার জন্য নির্বাসন দেওয়া হয়েছিল নেতাজিকে, আর খণ্ডিত হয়েছে ভারতবর্ষ। আজকে নতুন সময়, নতুন যুবক যুবতীরা এই কষ্টের কোনো কুল কিনারা পাবে না। তাদের ভুল আমাদের আজকে এই আগুনের মধ্যে ফেলে দিয়েছে, আমাদের আজকে এই প্রতিদিন রক্তাক্ত করছে। এই স্বাধীন চেতা এবং সাহসী এই যে মনোভাব নেতাজির, এটা কি তিনি ছোট থেকেই তার পরিবার থেকেই পেয়েছিলেন? অবশ্যই, হ্যাঁ, এটা বলা খুব ভালো, প্রশ্নটা ভালো। যে তার বাবা জানকীনাথ বসু, তিনি মূলত 24 পরগনার কোদালিয়া গ্রাম তাদের বাড়ি, তারপর পরে এলগিন রোডে এসেছেন। এবং তার জানকীনাথের 8টি পুত্র সন্তান এবং 6 জন মেয়ে, মানে 14টি ছেলে মেয়ে। 2-1 বাল্য অবস্থাতেই মারা যায়। কিন্তু তিনি এখান থেকে চলে গেলেন কটকে গেলেন ওকালতি করতে। খুব যশস্বী উকিল হিসেবে তার প্রতিষ্ঠা হলো। তিনি সেই সরকারের সময়েও রায়বাহাদুর পদবি পেলেন, জানকীনাথ বসু। তো রায়বাহাদুর পদবি পেলেন। তারপর একটা সময় এলো যে যখন স্বদেশীরা, স্বাধীনতা আন্দোলনকারীরা ইংরেজদের কাছে প্রচণ্ডভাবে অত্যাচারিত হলো, তখন তিনি সেই রায়বাহাদুর পদবি ত্যাগও করেছিলেন। এই যে তেজস্বিতা, যে ইংরেজ তাকে রায়বাহাদুর পদবি দিল, উপাধি দিল, সেটি ইংরেজেরই কোনো জায়গায় তার সঙ্গে মতের মিল হলো না, তিনি সেটি পরিত্যাগ করলেন। এই যে তেজস্বিতা, এই তেজস্বিতা ছাড়াও জানকীনাথ বসুর আরও অনেক গুণ ছিল। তিনি প্রত্যেকটি ছেলে মেয়েকে, এই যে 14টি ছেলে মেয়ে, 2-3টি হয়তো বাচ্চা অবস্থাতে মারা যায়, তার বাদবাকি যারা ছিলেন তারা সবাই খুবই উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত তখনকার সময়ে।
যেমন নেতাজিও ছোট থেকেই ব্যাপটিস্ট মিশনে পড়েছেন কটকে, তারপরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ, কেমব্রিজে পড়তে গেছেন, আইএএস করেছেন। এই যে এত কিছু, এ তো বাবা মায়ের গুণ। মা প্রভাবতী, বাবা জানকীনাথ, একটা আলাদা তেজস্বিতার আলাদা প্রকাশ তাদের মধ্যে লক্ষ্য করা যায়। কাজে তাঁরা ইউরোপীয় শিক্ষাকে অগ্রাহ্য করেননি, কিন্তু ছেলের মাথাটা ওই সরকারের পায়ে নেতিয়ে পড়ুক এটাও চাইননি। যেন তাঁরও মাথা নত হয়নি, ছেলেমেয়েরাও যেন মাথা উঁচু করে চলতে পারে, এইরকম তিনি ভেবেছিলেন। অত শিক্ষিত হয়েও ইংরেজের কোনো চাকরি করেননি নেতাজি। সিভিল সার্ভিস পাশ করেও তিনি তো অনায়াসে পেতে পারতেন, করেননি, কিন্তু পাসটা করে এসেছেন কেমব্রিজ থেকে। এই যে তেজস্বিতা, এই যে আদর্শ, এইটার একটা আলাদা মূল্য আছেই, এবং সেটা তিনি পারিবারিক সূত্রেই পেয়েছিলেন। ছোট থেকেই তিনি এইরকম স্বাধীনচেতা এবং বলিষ্ঠ মনোভাবের মানুষ ছিলেন, এবং বাবা মায়ের কাছেই সেই আদর্শটা তিনি পেয়েছিলেন বলেই আমার বিশ্বাস। স্যার, আপনি নিজে তো একজন শিক্ষক। এই যে আজকে একটু আলাদা প্রসঙ্গে আসতে হচ্ছে, যে পরিবারের একটা দিক থাকে, একটা ছেলে মেয়ে কতটা এগিয়ে যাবে, মানে সে মোরালি কতটা স্ট্রং হবে সেটা নিয়ে তার গুরুত্ব তো অসীম। অবশ্যই। আজকের দিনে কি দেখছেন? অবশ্যই এখন তো বাবা মা চাইছে যে আমার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করুক, ভালো মানুষ হোক, এটা তো চাইছে না। ভালো নম্বর পাক, 98 পাক, 100-র মধ্যে 100 পাক, বড় চাকরি করুক। কিন্তু আমাদের খুবই দুর্ভাগ্য যে এই সমস্ত ছেলে মেয়ে যারা এই এত ভালো ভালো রেজাল্ট করছে এবং বাইরে চাকরির জন্য চলে যাচ্ছে, দেশের মা বাবা পড়েই থাকছে সেই বৃদ্ধাশ্রমে, অথবা বাড়িটাই বৃদ্ধাশ্রম হয়ে দাঁড়াচ্ছে। কাজেই মা বাবার প্রতি দরদ, ভালোবাসা, শ্রদ্ধা আমার মনে হয় যত উচ্চশিক্ষিত তত কম। আবার এইটা যদি আমরা মজুরের বেলায় দেখি, তারা কিন্তু নয়, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না। শিক্ষিত, বড় বড় শিক্ষিত, বড় বড় লেয়াজওয়ালা মানুষদেরই মা বাবা বৃদ্ধাশ্রম ভর্তি করে রাখে। কেন না, এই মা বাবারাও ছেলেকে ঠিক মানুষ করতে পারেননি। ওই বড় বড় ডিগ্রি এনে দিয়েছেন, ভালো চাকরির সুযোগ করে দিয়েছেন, কিন্তু মানুষটা হয়নি। এটা তারাশঙ্কর বলতেন। তারাশঙ্কর বলতেন যে একালের ছেলেমেয়েরা MA BA পাস করে যায়, কিন্তু কেউ মানুষ হয় না। মানুষ মানে তারা কেউ দেশকে ভালোবাসতে শেখে না, দেশের মানুষকে ভালোবাসতে শেখে না, দেশের মাটিকে ভালোবাসতে শেখে না। এই তারাশঙ্করের প্রসঙ্গ এলো বলে একটা কথা বলি, যে দেশসেবক নেতাজিকে রবীন্দ্রনাথ দাসের দেশ বইটি, নৃত্যনাট্যের বইটি উৎসর্গ করেছিলেন। তো শান্তিনিকেতনে তিনি আসতেন, কয়েকবার এসেছেন। তো একবার হলো কি, 1930-29 এরকম সময়, তারাশঙ্কর তখন কিছু ব্যবস্থা করতে না পেরে বোলপুরে একটি প্রেস করেছিলেন। তখন আমাদের বীরভূম জেলার DM ছিলেন গুরুসদয় দত্ত, আর SP ছিলেন শামসুজ্জোহা। এই দুজন তারাশঙ্করের পিছনে লেগে আছে, নানানভাবে বিব্রত করার চেষ্টা করছে তারাশঙ্করকে। শামসুজ্জোহা তার বাড়িতে চলে যাচ্ছে, তুমি আলাপপুর ছাড়ো, তেড়ে দেওয়ার ব্যবস্থা করছে। ও তখন একটা বোলপুরে প্রেস করেছিলেন, আর সেই প্রেসে রায়পুরের ব্যোমকেশ চট্টোপাধ্যায় বলে একজন স্বদেশী, তখনকার সময়ে স্বদেশী, তিনি একটি ছড়া লিখেছিলেন। ছড়াটা হচ্ছে, আই ঢকাঢক মদ খেসে এসেছে, হ্যাঁ, দাদার বিয়ে মদ খেসে, এরকম করে একটা গান লিখেছে। সেই গানটা হচ্ছে গুরুসদয় দত্তের ব্রতচারীর গানের নকল। আচ্ছা। এবার ব্রতচারীর ওইটা নিচে ওই প্রেস থেকে ছেপেছে, তারাশঙ্কর প্রেস থেকে, নিচে লেখা আছে প্রেসের নাম। গুরুসদয় দত্ত তো খেপে নিয়ে আসো, ধরো তারাশঙ্করকে। ধরেছে, তার নামে 2000 টাকা ফাইন, 2000 টাকা জরিমানা করেছে। তারাশঙ্কর খুব চিন্তায় আছেন, তখন 2000 টাকার অনেক দাম।
তারাশঙ্কর তো আর বলেননি যে আমার এখান থেকে চেপে নিয়ে যাও, এরা এখন কায়দা করে রাত্রিবেলা চেপে তার না প্রেসের নাম দিয়ে এই করে দিয়েছে। গুরুশয় দত্ত ধরেছে যে তুমি 2000 টাকা ফাইন দিতে হবে তোমাকে। এইরকম চিন্তা করছেন তারাশঙ্কর। আর সেই দিন নেতাজি এসেছেন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথকে দেখা করতে, ফিরে গিয়েছেন বোলপুর স্টেশনে। বোলপুর স্টেশনে তারাশঙ্কর আছেন, তারাশঙ্করের সঙ্গে নেতাজির দেখা। একটা অদ্ভুত মাহেন্দ্র মুহূর্ত। তারাশঙ্কর ওনাকে বলছেন যে এই অবস্থা আমার, আমি কি করব। নেতাজি একটি সৎ যুক্তি দিয়েছেন, মানে মাথা উঁচু যুক্তি। কি যুক্তি? বলেছে তোমাকে ফাইন দেবে না, তুমি প্রেসটা তুলে দাও। তারাশঙ্কর নেতাজির কথা শুনে প্রেসটা তুলে দিয়েছে, ফাইনটা দেয়নি। পরে তারাশঙ্করের মেজ ভাই গরু গাড়িতে করে চাপিয়ে সেই প্রেস লাভপুরে এনে বসিয়েছিলেন। কিন্তু তারাশঙ্কর তখনই বুঝেছিলেন যে আমার দুটো দিক হবে না, আমাকে হয় রাজনীতি করতে হবে নয় সাহিত্য। এবং পরে দেখা গেল যে তিনি রাজনীতিকে ছেড়ে সাহিত্যেই এলেন এবং জয়যুক্ত হলেন। এত বড় জয় তারাশঙ্কর পেয়েছেন, তারও মূলে নেতাজির একটু ছোঁয়া থেকে গেল। সেই অনুপ্রেরণাটা কিন্তু তিনি পেয়েছেন আসল মানুষের কাছ আসল থেকে। মানুষের কাছে। এই যে ব্যাপারটা, কাজেই মাথা উঁচু থাকাটা কত গৌরবের, সেটা বোধহয় নেতাজিকে দেখেই আমরা শিখতে পারি। ইংরেজের কাছে কখনো তিনি মাথা নত করেননি, দেশভাগ মেনে নেননি, কোনো রকম এইসব মেনে নেননি উনি। কিন্তু ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের রাজনৈতিক নেতারা চক্রান্ত করেও তাকে তাড়িয়ে দিয়েছে যে না, ভারতবর্ষে থাকা হবে না। এর পেছনেও অনেক বড় বড় নেতার হাত আছে, একটু খুঁজলে বোঝা যাবে। অলোককৃষ্ণ চক্রবর্তী লিখেছেন শৌলমারির সাধু কি নেতাজি, আবার শৈলেশ দে লিখেছেন আমি সুভাষ বলছি। এইসব বইগুলো পড়লে রক্ত গরম হয়ে ওঠে যে কেন নেতাজির উপরে এত অত্যাচার, কেন নেতাজিকে এভাবে অবহেলা করা হয়েছে, কেন নেতাজিকে উপযুক্ত মর্যাদা দেওয়া হয়নি। দিলে তো আজকে আমাদের এই অবস্থা হতো না। আজকে আমরা এই খণ্ডিত ভারতবর্ষের এই প্রতিদিন রক্তের হোলি খেলা দেখতাম না। ঠিক। আর এই যে খণ্ডিত ভারতবর্ষের কথায় যখন আসছে, নেতাজির সেই আপ্রাণ চেষ্টাগুলো আমাদের প্রতিপদে মনে পড়ে যায় যখন স্বাধীনতার জন্য তিনি জাপানে যাচ্ছেন, হিটলারের কাছে যাচ্ছেন। সেই সময়টা কেমন ছিল স্যার? তিনি তো জাপানে যখন যাচ্ছেন, এখানে তাদের একটা বিরোধী দল তৈরি হলো। তারা জাপানের সাহায্য যখনও পাচ্ছে, রাশিয়া সাহায্য করছে, জার্মান সাহায্য করছে, তখন এরা প্রচার করছেন যে ও তো তেজোর কুকুর। মানে কারো সাহায্য নিলে সেটা তার বশংবদ হয়ে যাওয়া হয়। এরা কি করছে? রাজনৈতিক ব্যাপারটা যদি আমরা একটু খোলসা করে দেখি, যে আমার যে বন্ধু সে তোমার শত্রু হতেই পারে, কারণ তুমি তো আমার ভারতবর্ষকে শোষণ করছো। ইংরেজরা, ব্রিটিশ সরকার প্রায় 200 বছর দেশটাকে শেষ করে দিয়ে যাচ্ছে, অথচ আমার দেশের নেতারা যুদ্ধ করে স্বাধীনতা চাইছে না, করুণার ভিক্ষা চাইছে। এইটা মেনে নিতে পারেননি নেতাজি। এই জন্যে তিনি দেশের বাইরে নানানভাবে চেষ্টা করেছিলেন যে ভেতরে এবং বাইরে যদি আমি একসঙ্গে আক্রমণ করতে পারি, তাহলে ব্রিটিশ সরকার যেতে বাধ্য, ব্রিটিশ সরকার থাকতে পারবে না। কারণ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, 1939 থেকে শুরু হয়েছে, সেটা 43 পর্যন্ত গড়িয়ে গেছে। কাজে এই যে এরই মধ্যে উনি সিঙ্গাপুরে চেষ্টা করেছেন নতুন সরকার, আজাদ হিন্দ সরকার করতে, এবং সেই সরকারের রাষ্ট্রনায়ক প্রধান তিনি পরিচালনা করেছেন যে কেমন হবে আমার সরকার, সেটা উনি দেখিয়েছেন। কিন্তু আমার সরকার সেরকম হয়নি। আমার সরকার সবসময় কোথাও না কোথাও ভেতরে ভেতরে একটা ফাঁক ও ফাঁকিতে ভর্তি ছিল। সেই ফাঁক আর ফাঁকিগুলো আজকে আমরা খুব বড় আকারে দেখছি। এবং নেতাজি সেই সময় যখন তিনি আজাদিন বাহিনী গঠন করছেন, তিনি পাশাপাশি কিন্তু লক্ষ্মী ব্রিগেড তৈরি করছেন, মেয়েদের জন্য পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে মেয়েদের চলার একটা ব্যবস্থা করে দিচ্ছেন। আজাদ হিন্দ বাহিনী তিনি গঠন করেননি, তিনি পুনর্গঠন করেছিলেন
রাসবিহারী বসু রাসবিহারী বসু। এবং জাপানের প্রধানমন্ত্রী বা তৎকালীন আরও কিছু মানুষ তারা ওনাকে এইটা আজাদিন বাহিনীর রাষ্ট্রনায়ক প্রধান হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিলেন। তো কাজেই সেইটা তো দেখিয়েছেন তিনি তখনই, যে মহিলারা না থাকলে হবে না, নারী পুরুষ একসঙ্গে লড়াই করবে। তিনি নারী পুরুষের ভেদই দেখেননি, তার হিন্দু মুসলমানের ভেদ। তো একেবারে। তিনি এই যে ইনকলাব জিন্দাবাদ এই ভাষাটি এটি আমাদের যিনি লিখেছিলেন এই লেখাটা এই হজরত মোহানি প্রবর্তিত। হজরত মোহানি এটার উদ্গাতা, ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক, এটি গ্রহণ করেছিলেন নেতাজি। তাহলে তার আজাদ হিন্দ বাহিনীতে প্রচুর নানান ভাষা, নানান মতের, নানান জাতির মানুষজন ছিল এবং মহিলাদের বাহিনী ছিল। কাজে তিনি যে পথ আমাদের দেখিয়েছিলেন, আমরা সেই পথ দেখিনি তো, আমরা সেই পথ দেখিনি, আমরা সত্যের পথে যাইনি, হাঁটিনি। আমরা সবসময় একটা মিথ্যা, একটা মুখোশ, একটা অরাজকতার পথে হেঁটেছি সব সময়ই। কাশ্মীরের দিকে তাকালেও সেই একই অবস্থা। সব জায়গায় এ বলা খুব মুশকিল, বলা খুব মুশকিল। আমরা মেনে নিতে পারি না যে নেতাজির মতো আদর্শ নেতা আমরা আর দেখিনি। আমরা প্রায় এই বয়স এসে, শেষের প্রান্তে এসে দাঁড়িয়েছি, এই বয়স পর্যন্ত এসে আমরা নেতাজির মতো কোনো নায়ক, দেশনায়ক আমরা দেখতে পাইনি। রবীন্দ্রনাথ এ কারণেই তাকে দেশ বরেণ্য নেতা হিসেবে বরণ করে তাসের দেশ নৃত্যনাট্যটি উৎসর্গ করেছিলেন। এবং তিনি রবীন্দ্রনাথের কাছে আসতেন, শান্তিনিকেতনে আসতেন। এবং ওই যে বললাম বোলপুর স্টেশনে তারাশঙ্করের সঙ্গে তার দেখা হয়েছে, তিনি পাঁচথুপি গেছেন, এই এলাকায় তার অনেক ভূমিকা আছে, অনেক কাজ করেছেন তিনি। কিন্তু সেই কাজের মর্যাদা কই মিলল? কারণ মিলবে কি করে? এই যে যখন তাইহুকু বিমানবন্দরে শোনা গেল যে এরোপ্লেন অ্যাক্সিডেন্টে নেতাজি মারা গেছেন, তারপরে কিন্তু বিবিসি লন্ডন থেকে একটি খবর প্রচারিত হয়েছিল। সেই খবরে বলা হয়েছিল যে নেতাজি সত্যি সত্যি যে মারা গেছেন এটা নাও হতে পারে। একটি জিজ্ঞাসা চিহ্ন তারাই তুলে দিয়েছিলেন। আমি এই ঘটনাটা একটু শুনতে চাইছি। এই ঘটনা নিয়ে মানে প্রচুর রহস্য, প্রচুর জলগোলা, প্রচুর কমিটি বসেছে। একদম একদম। সেই ঘটনা একটু তো সেই তাইহুকু বিমানবন্দরে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে নেতাজি মারা গেছেন এরকম একটি প্রচার করা হয়েছিল, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়েছিল এবং নেতারা প্রচার করেছিলেন। হয়তো তখন তিনি মারাই যাননি, হয়তো তখন তিনি মারাই যাননি। ব্রিটেনের খবর, তারা বলছে যে না, এখানে নেতাজি নাও মারা যেতে পারেন, তবে ওই গাড়িতে, ওই এরোপ্লেনে তিনি ছিলেন, কিন্তু তিনি মারা গেছেন এরকম কোনো স্থিরতা নেই। আমরা কোনো প্রমাণ পাইনি যে তিনি মারা গেছেন। বিবিসি লন্ডন এই খবর দিচ্ছে পরদিনই। তারপরে তাকে হারিয়ে দেওয়া হলো। কোথায় চলে গেলেন তিনি? নাই। যদি বেঁচে থাকেন, আর বেঁচে ছিলেন এই ধারণা কিন্তু আমাদের আজও থেকে গেল। ওই যে তারপরেই তিনি গোপনে ছদ্মবেশে দেশ ত্যাগ করেছেন এবং ওই শৌলমারী সাধু, ওই গুমনামি বাবা ইত্যাদির মাধ্যমে থেকে গেছেন। 114 বছর যখন তার বয়স হলো, তখন ঘোষণা হলো যে তিনি মারা গেছেন। কেন সেদিন বলা হলো না কেন? কোথাও গিয়ে কি একটা অভিমান ছিল না? অবশ্যই অভিমান থাকার কথা, অভিমান তো ছিলই, থাকারই তো কথা, যে আমি দেশের জন্য জীবনটা উৎসর্গ করে দিলাম, আর আমি কি ফেরত পেলাম? না, দেশ ত্যাগ, দেশে তোমার থাকা হবে না, তুমি দেশত্যাগী হও। আর তুমি যেদিন আসবে দেশে, এখানকার নেতারা, এখানকার প্রশাসক তা আমাদেরকে তাকে ধরে আমাদের হাতে তুলে দেবে, ইংরেজের হাতে তুলে দেবে। এ কি বিচার? এই জিনিস তিনি মেনে নিতে পারেন? কাজেই অভিমানে আত্মগোপন করেছিলেন বলেই অনেকের ধারণা, আমাদেরও ধারণা, যে তিনি হয়তো বেঁচেই ছিলেন, হয়তো শৌলমারী সাধু, হয়তো গুমনামি বাবা, হয়তো তিনিই। কারণ তার তো লাশ পাওয়া যায়নি, এবং তার ওই সময় পর্যন্ত তার স্ত্রী কন্যা, আজকে বলছে তারা, সেদিন তো তাদের অস্তিত্ব ছিল না, তা বোঝাই যেত না। আজকে বলছে এমএলএ ছিল, কিন্তু অনিতা ছিল। যাই হোক, এখন
তিনি তো আর আজকে নেই, এই সাক্ষী এই প্রমাণ আর পাওয়া যাবে না। আজাদ হিন্দ বাহিনীর বোধহয় শেষ যোদ্ধায় মারা গেল 1 বছর হলো, তো তারা ছিলেন। নেতাজিকে হারানো আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় অগৌরবের ঘটনা। এত বড় মানুষ, তাকে আমরা মর্যাদা দিতে পারিনি। এবং একই সঙ্গে লজ্জারও বিষয়, একদম। আমরা এমন একজন মানে একটা মানুষ জাতিতে পরিণত হলাম যে আমরা ঠিক সম্মানটা ঠিক মানুষকে দিতে আমরা পারছি এখনো না। ঠিকঠাক সম্মান দিই না অবশ্য, এটা ঘটনা। কারণ বিদ্যাসাগর শেষ জীবনে তাকে কারমাটারা চলে যেতে হয়েছে, বিদ্যাসাগরের মতো মানুষকে। কাজেই তার মূর্তি ভাঙা হচ্ছে, মুজিবুরের মূর্তি ভাঙা হচ্ছে বাংলাদেশে। কাজেই সেই বাঙালি তো। কিন্তু আসলে এই আজকে যেন এই বাঙালিরা দিশেহারা, বাঙালির সামনে কোনো মডেল আদর্শ নেই, কাকে দেখে তারা পথ চলবে। কাজে তারা ওখানে মুজিবুরকে ভাঙছে, এখানে আমাদের বিদ্যাসাগরকে ভাঙছে, এখানে নেতাজিকে তেড়ে দিচ্ছে। এ তো হবেই, কারণ তারা তো শিখবে কাকে দেখে। একটা মানুষ, সঠিক মানুষ কই? সব মানুষের মধ্যেই তো এক রকমের মুখোশ লুকিয়ে আছে, মুখটা দেখতেই পাচ্ছি না। মুখোশ লুকিয়ে আছে। এবং আমার এই প্রসঙ্গে মনে হলো খুব খারাপ, এবং সেটাও মানে আমাদের নিজেদের লজ্জার বিষয় যে আমরা সিউড়ির মধ্যেই নেতাজির অনেক একটা মূর্তি যেটা আছে সেটাকেও আমরা বিজ্ঞাপনে ঢেকে দিই। একদম একদম। নেতাজি বাস স্ট্যান্ডে যে মূর্তিটা আছে একবারেই ঢাকা। যদিও নেতাজি মারা যাওয়ার আজকে স্বীকার করতেই হবে, এখন তো অনেক বছর পেরিয়ে গেছে, 114 বছর পর ঘোষণা হয়েছে। কিন্তু তাছাড়া তার 48 বছর বয়সেও বিমান দুর্ঘটনাটা ঘটেছিল। তো তখন অনেকের সঙ্গে আমাদেরও বিশ্বাস তিনি মারা যাননি। আর তিনি মারা যাননি, মারা গেলেও আমাদের একটা মনে হতো যে না না, তিনি মারা যেতে পারেন না, তিনি মারা যেতে পারেন না। তার মতো আদর্শ বীর, আদর্শ দেশপ্রেমিক, আদর্শ স্বপ্নভুবন রচনার নির্মাতা, সে মারা যেতে পারে না। আমরা এরকম ভাবতাম। আমরা যখন ছোট ছিলাম আমরা এরকম ভেবেছি যে নেতাজি আমাদের স্বপ্নের, আমাদের আদর্শের একটা মানুষ, আমরা তাকে দেখে মাথা উঁচু করে যেন হাঁটতে পারি। পাচ্ছি না। সময় বদলে গেছে অনেক। তখনও তো ভাবা যেত যে ওই সাধু বাবাদেরকে সবসময় আগলে রাখতো। আমার বাবা নিজে গেছিলেন দেখতে, ওই সাধু বাবাকে বলছে গোয়েন্দারা পুলিশে 6 লাখ করে রাখতো, যেতে দিত না ওর কাছে। কেন? কোথাও না কোথাও একটা নেতাদের, বড় নেতাদের, আমি বারবার আমার নামটা চলেই আসছে বলেই ফেলি, যাতে জওহরলাল নাকি জানতেন যে নেতাজি বেঁচে আছেন, এবং তিনি আগলে আগলে রাখতেন, বেরোতে দিতেন না। কোথাও না কোথাও ভয় ছিল যে নেতাজি এসে গেলে আমাদের গদি বোধহয় টলমল করবে, আমরা হয়তো সেভাবে আসন ঘিরে রাখতে পারবো না। এই কারণেই তারা নেতাজিকে সবসময় আড়ালে আগলে পুলিশে গোয়েন্দায় ঘিরে রাখতেন, এরকম আমাদের মনে হতো। জানি না এটা কতটা সত্য কতটা মিথ্যা, কিন্তু এইরকম হয়েছে। এই অলোককৃষ্ণ চক্রবর্তী লিখেছেন শৌলমারীর সাধু কি নেতাজি, উনি একটি বইই লিখেছেন, তখন এই বইটি খুব চালু ছিল, শৈলেশদের বিখ্যাত বই আমি সুভাষ বলছি। এতে নেতাজিকে নিয়ে বহু জিনিস জানা যাবে। আর সেই জানার ভেতরে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের নেতারা তার প্রতি অবিচার করেছেন, সুবিচার করেননি। আর তাকে রাখলে দেশ ভাগ হতো না, দেশভাগের যন্ত্রণা আমাদেরকে ভোগ করতে হতো না। এইরকম একটা পরাক্রমশালী বীর আজকের দিনে যদি থাকতেনও, তাহলে আজকের কোন সমস্যাটা নিয়ে তিনি কথা বলতেন বা কোন সমস্যাটা তিনি সব থেকে প্রথমে সরাতে চাইতেন? না, হয়তো দেখা যেত যে তিনি থাকাতে আমরা অন্যায়টা কম করতাম, বা হয়তো এই সমস্যাগুলো আসতোই না। যেমন আজাদ হিন্দ বাহিনী 2 বছর মাত্র টিকেছিল, আলাদা সরকার করেছিল, মানে অস্বীকৃত সরকার, স্বীকার করেনি কেউ। কিন্তু 2 বছরে যা দিয়ে গেছিল, সেই
আজাদ হিন্দ বাহিনীর প্রত্যেকটি মানুষ একটি অদ্ভুত আদর্শ মেনে চলতেন, এবং ওটি বন্ধ হলো ঠিক, কিন্তু ছোট ছোট দলে দেশপ্রেমিক গড়ে উঠল যারা ভারতবর্ষকে ভালোবাসতেন, এবং ভেতরে ভেতরে তারা ইংরেজ সরকারকে, ব্রিটিশ সরকারকে দুর্বলও করে দিয়েছিলেন। কাজেই একেবারে তার কোনো ভূমিকা থাকবে না তা নয়। দেখা যাচ্ছে যে হয়তো তিনি নড়াচড়াই করতে পারছেন না, বসে আছেন, কিন্তু তাকে দেখেই মনে হয় যে আমি যেন তার মতো হই, উদ্বুদ্ধ হই, অভিভূত হই এই কথাগুলো শুনে আর তাকে দেখে। তাকে এইরকম মানুষ তো নয় যে আমি যাকে দেখে আমার রোল মডেল তৈরি করব যে এই মানুষটার মতো আমি হব। আমরা যখন পড়াশোনা করেছি তখন আমাদের যারা মাস্টারমশাই ছিলেন, তো এই রামপুরহাট কলেজেই ডক্টর সুনীল বরণ বন্দ্যোপাধ্যায়, আমি হয়তো বলেছি কথা প্রসঙ্গে তোমাকে, তো তিনি এই সবগুলো বলতেন আমাকে, এই আদর্শের কথা আমাকে একা না সবাইকেই বলতেন। আমার মধ্যে বেশি ভিজতো কেন জানি না, ওনাকে আমি আবার খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতাম। পরে যখন আমি মাস্টারি করতে শুরু করলাম তখন আমি প্রতিদিন দরজার সামনে ছাত্রদের ঘরে ঢোকার আগে তাকে প্রণাম করতাম, সুনীলবাবুকে, যে আমি যেন আপনার মতো পড়াতে পারি বা এদের মন জয় করতে পারি। তাহলে আমার সামনে যদি নেতাজি থাকতেন তাহলে আমি তো বিপদগামী হবই না, আমি তো তাকে দেখে উদ্বুদ্ধ হব। কাজেই সেই নেতা আজকে দুর্লভ। আজকে 23শে জানুয়ারি তাঁর এই চর্চা আমাদেরকে বারবার মনে পড়িয়ে দেয় যে এই স্বপ্নের দেশ নেতাকে যদি আর একবার পাওয়া যেত তাহলে আমরা সবাই কৃতার্থ হতাম, উদ্বুদ্ধ হতাম, এবং এই দেশভাগের যন্ত্রণা আমাদের থাকতো না, সইতে হতো না। তাও ভারত তো আমাদের মা, সেই মাকে ভালো রাখতে তো সন্তানরা চেষ্টা করবেই প্রতিনিয়তই। তাহলে আজকের যারা উঠছে, যে প্রজন্মটা, যারা একেবারে নতুন তরুণ তুর্কি, তারা ঠিক কোন জিনিসটা নেতাজির থেকে নেবে, কোন গুণগুলো তার কাছ থেকে নিলে আমাদের এই দেশটা আরও একটু ভালো হবে, একটু সুন্দর হবে? নেতাজির আদর্শ ছাড়া আর কি, নেতাজির আদর্শ, নেতাজির চলা বলা, নেতাজির মাথা উঁচু করে থাকার যে ব্যাপারটা, যে তিনি কখনো পরাজয় স্বীকার করেননি, অন্যায়কে মেনে নেননি, সত্যের পূজারী ছিলেন, এইগুলোই মেনে নিলে সবচেয়ে ভালো হবে। আর দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, এটাই ছিল তার প্রধান। দিল্লি চলো, দিল্লি ঘেরাও করো, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমরা যে স্বাধীনতা ভোগ করি এটা কি স্বাধীনতা আমাদের? আমাদের তো সেই স্বাধীনতা নয়, পূর্ণ স্বাধীনতা তো নয়। আমার তো কষ্ট হয় যখন বাংলাদেশে শুনি এইভাবে এই হচ্ছে, ওইভাবে ওই হচ্ছে, আমার তো কষ্ট হয়। সেও তো আমার ভাই, যারা মারছে তারাও ভাই, যারা মরছে তারাও ভাই। তাহলে কেন এমন ভাই ভাই বিরোধ ব্রিটিশ সরকার তৈরি করে দিয়ে গেল? আর আমাদের তৎকালীন গান্ধী, জওহরলাল বা এই মাপের নেতারা মেনে নিলেন। খুব কষ্ট হয়, খুব যন্ত্রণা হয় যে সেদিন যদি নেতাজি সুভাষচন্দ্র বসু থাকতেন এই ভারতবর্ষে তাহলে এই ভাগ তিনি কখনো মেনে নিতেন না, কখনো মেনে নিতেন না। এই কষ্ট হয়তো আমাদের যাবে না, কিন্তু তবু আশার আলো নিয়ে আমাদেরকে সামনে চলতে হবে, পথ চলতে হবে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য, নিজের জন্য। একদম। এবং নেতাজিকে আদর্শ হিসেবে মেনে নিয়ে আমরা যদি চলতে পারি তাহলে আমাদেরই উপকার, আমাদের যদি সবার উপকার হয় তাহলে দেশেরও উপকার। আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি অনুষ্ঠানের, তাই স্যারকে বলবো সবার জন্য আজকের এই একটা স্পেশাল দিনে, একটা বিশেষ দিনে সবার জন্য বার্তা। হ্যাঁ, সবার জন্য এটুকুই বলার যে নেতাজির দিকে তাকিয়ে অন্তত আমরা সবাই একটি আদর্শে পথ চলব, এবং সেই আদর্শটি হবে এমনই যেখানে কোনো রকম ভেদ বিভেদ থাকবে না, শুধু সাম্যের জয়গান গায়া হবে, এবং প্রত্যেককে দেশ এবং দেশের মাটিকে ভালোবাসার একটি বার্তা দিতেই হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। সেই ট্রেনটাকে আমরা ধাওয়া করি, চলুন, যেই ট্রেনটাতে করে নেতাজি আসবো আসবো বলে
আমরা সবাই মিলে আশা করে থাকি, এই আশাটা কিন্তু ছাড়লে হবে না। সকলে ভালো থাকবেন। বিভেদ বিচ্ছেদ নয়, বরং মানুষকে আগলে আগলে রাখাটাই সকলের কাজ হোক, দেশকে আগলে রাখাটাই সকলের কাজ হোক। সকলে ভালো থাকবেন। স্যার অনেক ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আবার আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। আর ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন 90.4 গীতাঞ্জলি রেডিও, সিউড়ি শহরের প্রথম এবং একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন। আমি এতক্ষণ ছিলাম শাগুফতা, আমার সঙ্গে ছিলেন ডক্টর আদিত্য মুখোপাধ্যায়। আজকের মতো এখানেই আজকের পর্ব শেষ করছি। সকলকে ধন্যবাদ। নমস্কার।